ভোর হইয়া গেছে বুঝি, গায়ে কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু বুকের ভেতরটা যে আরো ঠান্ডা। এই ভাত মরিচে জীবনটা পার কইরা দিলাম, আর কয়টা দিন রে বুড়ি, আর কয়টা দিন। ও মা, উঠছো? এই ঠান্ডায় খালি গা নিয়ে বইসা আছো কেন? গায়ে কিছু দেও, বাত ব্যথা বাইরে যাবো তো, বাত ব্যথা বাইরে যাবো তোমার। ঠান্ডায় মরলে তো ভালোই হইতো রে, তোরা এক একজন কত দূরে, তোগো চিন্তায় আমার কিছু ভাল লাগে না রে বাবা। ও মা, এইসব কথা কইও না তো, আমি তো আছি তোমার পাশে, অত চিন্তা কইরো না তো। শোন রে দেবেন, একটা ইচ্ছে আসিল, শেষ বয়সে যদি একদিন খাইতে পারতাম কচু ফুল দিয়ে ইলিশে ঝোল। ছোটবেলায় তোর বাবার আমলে যেভাবে রান্না করতাম, সেই স্বাদটা একবার মনে আনতে মন চায়। কচু ফুল? মা, তুমি তো সেই কবে রান্না করছিলা শেষবার? আমি তো ছোট আছিলাম, তাও আমার মনে আছে গন্ধটা মা। এই দেখ, তোর ভাই সিধু একদিন কচু ফুল দিয়ে ইলিশ ঝোল খাইতেছিল। পোলাটা কইতো, মা গন্ধে পেট ভইরা যায়, আমার রান্না কত ভালোবাসতো। আর এই পোলা এখন তো ফোন দিলেও ধরে না। মা, আমি কিছু একটা করমু, কথা দিলাম। তোমার এইবার ইলিশ আর কচুর ফুল খাওয়ামু, সিধু না হোক, আমি তো আছি মা, তাই না? এই ভাঙ্গা থালা, এই পুরনো ভাত, আর একটা শেষ স্বাদ, এটা যদি পাই এই বুড়ির জীবন সার্থক হইতো রে। এই নিয়ে 3 মাস হলো আমি একটা শাড়িও কিনতে পারলাম না সিধু, আর তুমি প্রতিবারই বলো মায়ের জন্য কিছু পাঠাতে হয়েছে, তাই হাতে টাকা নেই। এটা কোনো কথা হলো বলো? তুমি কি বলতে চাও মাকে টাকা দেব না? মা না খেয়ে থাকবে? অসুস্থ মানুষ একা থাকে, আর তুমি আছো দামি শাড়ি কেনা নিয়ে। আচ্ছা আমাকে বলো তো, দামি শাড়ি না কিনলে কি খুব ক্ষতি হয়ে যায় তোমার? ও তুমি বুঝবে না, সবার মাঝে মাঝে তো আমারও মনে হয় শহরে এসে তোমার মায়ের প্রাধান্য আমার চেয়ে বেশি হয়ে গেছে। আমি যেন কেবল একটা থাকা খাওয়ার মেশিন। সকাল সকাল ঝগড়া শুরু করো না তো, এমনিতেই অফিসে লেট হয়ে যাচ্ছে। এই সময় মাথা খারাপ করো না প্লিজ। এখন ফোন কেন ধরলা না? তোমার মা তো মনে হচ্ছে তোমার জীবনের প্রথম নাম্বার, আর এখন ধরলে কি বলবো, আমি ব্যস্ত। পরে ভাইকে বলবো আমি টাকা পাঠিয়েছি, ওতেই চলুক। কিচ্ছু বলার মুখ নেই আমার, কিচ্ছু বলার মুখ নেই। তোমার মায়ের রান্না, তার কষ্ট, তার কচু ফুলের ইলিশের গল্প সব সময় মনে রাখো তুমি, কিন্তু আমি যে তোমার সাথে সংসার করছি তুমি তো সেটাই বোঝো না। মাঝে মাঝে তো মনে হয় আমি তোমার পাশে থেকেও অচেনা হয়ে যাচ্ছি দিন দিন। মা প্লিজ, আজ না, আজ ধরতে পারলাম না। তোর মায়ের কথা মনে পড়লে কেমন যেন বুকের ভেতরটা নরম হয়ে আসে রে দেবেন। একটা সময় ছিল তোর মা যখন নতুন বউ হয়ে পাড়ায় এসেছিল, সারা পাড়া ওর রান্নার গন্ধে মাতোয়ারা থাকতো রে। খাসা কচু ফুল আর ইলিশের ঝোল রান্না করত সে, সেই স্বাদ আজও মুখে লেগে আছে। কাকা, আমাগো তো কপাল খারাপ, আমরা তো সেই রান্না খাইতে পাই নাই তেমন, আর এখন তো মা কেবল শুকনো ভাত আর নুন দিয়ে দিন কাটায়। ওর রান্নার একটা আলাদা ঘ্রাণ ছিল রে। কচু ফুল আগেই সেদ্ধ করত, তাতে নারকেল কুড়ানো, পেঁয়াজ বাটা আর ইলিশের মাথা দিয়ে কষাতো। এত ধৈর্য ছিল ওর, গন্ধটা সেই উঠত জানিস, গোটা উঠোন ভরে যেত।
আর কি সযত্নে পরিবেশন করতো তোর মা। মাটির থালায় গরম ভাত, পাশে ঝোল, একটা কাঁচামরিচ। আহ, খাবার নয়, যেন ভালোবাসার ছাপ লেগে থাকতো প্রতিটা কামড়ে। কাকা জানো, মা এখন মাঝে মাঝে কয়, দেবেন আমি যদি একবার মইরা যাওনের আগে কচু শাক ইলিশের ঝোল খাইতে পারতাম। এই কথাটা কইলে আমার চোখ দিয়ে জল চলে আসে কাকা। এই বয়সে মানুষের খিদা থাকে না রে, থাকে শুধু একটা স্বাদ, একটা স্মৃতি। আর কচু ফুল দিয়ে ইলিশ, ওটা তো শুধু খাবার না, তোর মায়ের জীবনের সবচেয়ে শান্ত দিনের গন্ধ রে। আমি খুঁজছি কাকা, বাজারে তো ইলিশের দাম আকাশ ছোঁয়া। তাও কথা দিছি মারে, ওইটা আমি খাওয়ামই। কচু ফুল তো পুকুর পাড়েই পাই, ইলিশের জোগাড় করলেই হইব এখন। তোর মাকে আমি ছোটবেলা থেকেই চিনি। ও মানুষটা শুধু মুখে ঝোল তুলে দেয়নি, সবার মনে ছাপ ফেলে দিত। দেখিস, তুই যদি পারিস ওর ইচ্ছা পূরণ করতে, তোর মা অনেক খুশি হবে রে, অনেক আশীর্বাদ করবে তোকে। কাকা আমি গরিব হইতে পারি, কিন্তু মায়ের চোখের স্বপ্নের দাম টাকাই হয় না। যত কষ্টই হোক আমি পারমু। যেদিন কচু ফুল আর ইলিশ জোটে, আমাকে ডাকতে কিন্তু ভুলিস না জানো রে। আমার ইচ্ছা, আমি আমার এই শেষ বয়সে তোর মায়ের হাতের কচু ফুল আর ইলিশ রান্না খাবো রে। বাবলু ভাই, এইটা ইলিশই তো, তাই না? ও ভাই, একেবারে পদ্মার মাছ। চোখের চাহনি দেখো, চকচকে কেমন জলজন্ত মনে হইতাছে, তাই না? কেজি কত করে নেন ভাই? 1200 টাকার নিচে কিন্তু দাম না। গতকাল আমি পাইকারি দরে 1050 দিয়ে নিছি, এখন আর সস্তায় পাওয়া যায় না। আচ্ছা ভাই, একটু কম হইব না? মা খুব অসুস্থ, বহুদিন ধরে কয় একবার যদি কচু ফুল দিয়ে ইলিশ খাইতে পারতো। মায়ের শেষ বয়স, শেষ ইচ্ছা ওইটাই। আরে, এরই কয় সিনেমার গল্প। শেষ ইচ্ছা পূরণ করতে চাস? যে দাম ইলিশের, তুই কি ভাবস কচু ফুল দিয়ে ইলিশের ঝোল বানানো কোন গরিবের খেলা? রাজভোগ খাইতে চাইলে রাজা হইতে হইব ভাই, রাজা হইতে হইব, বুঝলা? তুমি তো আমাকে চেনো বাবলু ভাই, গরিব মানুষ। তুমি যদি একটুখানি দয়া করো, তাহলে আমার মায়ের মুখে হাসি ফুটাইতে পারতাম। শোন শোন, ব্যবসা দয়া দিয়া চলে না। তগর মতন 10 জন আসে রোজ, আবার 10 জনই ফেরত যায়, তাতে আমার কি? আমি কি সমাজ সেবা করতেছি নাকি রে? মা কয় এই ঝোল দিয়ে যদি খাইতে পারি, চোখটা শান্তিতে বন্ধ হইব তার। তাই আমি একটু চেষ্টা করতেছিলাম। ভুল করছি ভাই, তোমার সময় নষ্ট করে বড় ভুল করছি। এই যে ভাই সাহেবেরা, নতুন তাজা ইলিশ মাছ আইছে, নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। এই যে ভাইরা, কিরে বাবা, কিছু আনলি না? বাজারে কি মাছ পেলি না? পাইছি মা, কিন্তু দাম হই না বুকে কাপড় লাগলো। তোমার ইচ্ছাটা পূরণ করার মতো সামর্থ্য আমার নাই মা। আমি ব্যর্থ আমি। তুই যে চেষ্টা করছিস সেটাই তো অনেক। ইলিশ মাছ না হয় নাই হোক, তুই যে ফিরে এসেছিস, আমার ওতেই হবে রে বাপ। খাবার তো ঠান্ডা হয়ে গেল, খাবার খাচ্ছ না কেন? আমি কিন্তু আর গরম করে দিতে পারবো না, বুঝলে? তুমি জানো না আমি আজ কত ক্লান্ত।
আজ অফিসেও ঠিক মতো কাজ করতে পারিনি, মাথাটা ঠিক মতো কাজ করছে না। মাথা ঠিকঠাক কাজ করবে কিভাবে? তোমার মা ফোন করেছে কাঁদে, বলে কচু শাক দিয়ে ইলিশ খেতে মন চায়। তোমার মাথার মধ্যে তো শুধু মা, কচু ফুল আর ইলিশ, সে কি আমি বুঝি না ভেবেছো? তুমি এসব বুঝবে না মিথিলা। মার একটা সময় ছিল, রান্নার হাতি ছিল উনার সবকিছুর ভাষা। ওই রান্নার ভাষায় তুমি আজও মায়ের মুখই খোঁজো, কিন্তু আমার মুখের দিকে কতদিন ঠিক মতো তাকাওনি বলো তো? তোমাকে অবহেলা করিনি মিথিলা, শুধু নিজের অস্তিত্বের দুইটা ভাগ সামলাতে পারি না আমি। তুমি এখনো ওই কুড়ে ঘরের গন্ধেই আটকে আসছো। আমি এখনো তোমার জীবনে একজন বাইরের মানুষ হয়ে আছি। আমাকে আর আপন ভাবতে পারবে না। তোমার মা এখনো তোমার প্রথম দায়িত্ব, আর আমি কি তোমার? ফোনটা ধরো, আমার সামনেই ধরো না। আমি না থাকলে ঠিকই কথা বলতে, আমি কি বুঝি না ভেবেছো? বয়স তো অনেক, তার উপর মানসিক চাপ, খাওয়া দাওয়া ঠিক নেই, শরীর তো ভাঙবেই। একটু খেয়াল রাখবেন, কথা কম বলতে বলবেন, আর সময় মতো খাওয়াবেন। ডাক্তার দাদা, মা কিছুই খাইতে চায় না, শুধু কয় মরার আগে যদি একবার কচু ফুল দিয়ে ইলিশ খাইতে পারতাম। এই কথা কইতে কইতেই গতকাল রাইতে ঘুমাইয়া পড়ছে, আর উঠেই নাই ঠিক মতো। মনের সাথে শরীর সম্পর্কিত, চেষ্টা করুন উনার মন মতো কিছু করতে পারলে উনি সুস্থ হয়ে উঠবেন, এটাই আমার আশা। দেবেন, তোর ভাই সিধু কই রে? ওরে একবার আইতে ক, ওর মুখ দেখবার খুব মন চাইতাছে। ওরে কবি যদি পারে তাইলে যেন একটা ইলিশ মাছও নিয়ে আসে। আমি মরার আগে কচু ফুল আর ইলিশের ঝোল খেতে চাই। মা, আমি বলতাছি, আমি এখনই ওরে ফোন দিয়ে বলতাছি, তুমি চিন্তা কইরো না মা। দাদা, ও দাদা, মায়ের শরীরটা খুব খারাপ রে, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, মা তোরে দেখবার চায়। আর কইল সিধুরে ক আমি মরার আগে কচু ফুল দিয়ে ইলিশ মাছ খাইতে চাই। তুই একবার আয় ভাই, একবার তুই আয় আয়। হুট করে চাকরি ফেলে বাসা ছেড়ে গ্রামে চলে যাচ্ছ? তুমি কি সিরিয়াস? মা একটু অসুস্থ শুনি তুমি সবকিছু ছেড়ে গ্রামে ছুটে যাচ্ছ। ঠং ঠং দেখলে আর বাঁচি নে বাপু। মা শুধু একটু অসুস্থ না, বাবাকে দেখার ইচ্ছা প্রকাশ করছে। সেই ইচ্ছার কথা শুনেও যদি মায়ের কাছে না ফিরি, তাহলে আর মানুষ রইলাম কই বলো? আমার চাওয়াগুলো তোমার কাছে তো কখনো জরুরি মনে হয়নি, তাই বলছি। জীবনে কত কিছু দিয়েছি, মিথিলাকে সংসার, অফিসের সময়, শহরকে শ্রম, কিন্তু মাকে শুধু পাঠিয়েছি কিছু টাকা আর ফোনে কিছু শব্দ। সময়টুকু দেইনি, ভালোবাসাটুকু ছুঁয়ে বলিনি মা আমি আছি। আজ বুঝি একজন মায়ের কাছে পৃথিবীর সবচেয়ে দামি তার সন্তানের প্রিয় মুখ। এখন থেকে তুমি তোমার মায়ের পাশেই থাকো, আমি আর কিচ্ছু বলবো না। তিনি তো তোমার জন্মদাত্রী মা, সবার আগে তারই প্রাপ্য। এবার শুধু পাশে দাঁড়াবো না, সময়ও দেব। তাকে আর মিথ্যা সান্ত্বনা নয়, সন্তান ফেরত দিতে চাই। আরে সিধু দাদা, শহর ছাইরাইলা নাকি? এই হাটে তোমারে কতদিন পর দেখলাম গো। মায়ের জন্য এসেছি রে, দেবেন ফোন করেছিল, মা খুবই অসুস্থ। তুমি তো জানোই ছোটবেলা থেকেই মা কচু ফুল দিয়ে ইলিশের ঝোল রান্না করত।
এখন মায়ের শুধু একটাই ইচ্ছা, একবার ইলিশ দিয়ে কচু ফুল রান্না করে খেতে চায়। সেজন্যই তো আসলাম আমি। তোমার মুখ থেকে এই কথা শুই না মনটা কেমন জানি হইয়া গেল ভাই। শহরে থেকে এত গন্ডগোলের মধ্যে মাকে অনেকখানি ভুলেই গিয়েছিলাম। আজ বুঝতে পেরেছি মার মুখের একটুখানি হাসি যে কত দামি, সেটা আজ আমি বুঝতে পেরেছি। এইটা দেখো, আজকেই পাইছি একেবারে টাটকা মাছ। তুমি দেখো দাদা, পছন্দ হইবই তোমার। এইটা তোমার জন্য না, তোমার মায়ের জন্য আমার পক্ষ থেকে একটা ছোট উপহার ভাবতে পারো। টেহালো মুনা কইলাম, টেহা লইতে গেলে লজ্জা লাগবো আমার। বাবলু, তোমরা যেভাবে পাশে আছো এতেই আমার বুকটা ভরে যায়। একটা সময় তোমাকে শুধু মাছওয়ালা ভাবতাম, কিন্তু আজ তুমি নিজের আপন ভাইয়ের মতো কাজ করলে। আপন ভাই না হই, মা তো সবার একই। তোমার মা কচু ফুল দিয়ে ইলিশ খেলে ওটা শুধু ওনার খুশি না, ওটা আমারও খুশি দাদা। মায়ের মুখে হাসি থাকলে ঘরের সব অভিমান ধুয়ে যায়। মা, এই কচু ফুল কাটতে কি অনেক কষ্ট হয় না? মানে হাতটা একটু চুলকাচ্ছে কেমন জানো। বৌমা, এই কচু ফুলের ভেতরে লুকানো থাকে রান্নার আসল মায়া। চুলকাইবো, একটু জ্বলবো, কিন্তু একবার রান্না শেষ হইলে যা গন্ধ উঠবো না, তা ভুললা থাকতে পারবা না কোনোদিন। মা আগে যেভাবে বলতো মাছ খাওয়ার চাইতে রান্নার সময়কার গন্ধটাই বেশি মজা, এইবার বুঝেছি আমি। আর সেই গন্ধই তো মায়ের স্মৃতি। যেই রান্নাঘর থেকে মা জীবন শুরু করছিল, সেইখানে আজ সবাই এক লগে। এইটাই তো বড় রান্না। হ্যাঁ মা, ইলিশ কখন ভাজবো? তেলটা গরম হয়ে গেছে তো। আগে নারকেল কালো জিরা কষিয়ে নাও, তারপর মাছটা দিও। আর মাছ ঘন ঘন উল্টাইবা না, ইলিশ রাইকা যায়। এই গন্ধটা, হায় রে, এটাই তো আমার ছোটবেলা। আমার মা কচু ফুল দিয়ে এমন ঝোল করে বানাইতো, মাটির হাঁড়িতে বানাইতো। আজ এত বছর পর আবার সেই গন্ধ পাইতাছি। তুমি ঠিক বলেছ মা, এই রান্নাটা কেবল খাবার না, এটা তো তোমার জীবনের গল্প মা, এটা তো তোমার জীবনের গল্প। আমি তো কিছুই বুঝতে পারলাম না মা। ভাবতাম কচু ফুলের ঝোল মানে গরিবের খাবার। আজ বুঝলাম এই ঝোলের মধ্যেই লুকিয়ে থাকে সময়, স্মৃতি আর একটা পরিবারকে একসাথে রাখার জাদু। ঝোলটা ফুটতাছে মা, তুমি একটু চাইখা দেখবা নাকি? না, আইজ আমি আর সাইকা দেখবো না। আইজ এটা সাইকা দেখবো মিথিলা। ওর হাতেই তো আমার স্বাদ ফিরেছে। এই রোদটা আজ কেন জানি অন্যরকম লাগতাছে। গতকালও বুকটা খালি খালি ছিল, আজ মনে হইতাছে আমার বুকটা ভইরা আছে রে। তোরা সবাই আমার কাছে থাকলে মনে হয় আমার সব স্বপ্ন সত্যি হইয়া যায়। মা, এতদিন শুধু টাকা পাঠিয়েছি, ভেবেছি ওতেই সব চলবে, কিন্তু সময় দেইনি। ভালোবাসা ছুঁয়ে বলিনি কখনো, মা তোমাকে আমি অনেক ভালোবাসি। এবার থেকে শুধু টাকা না মা, সময়ও দেব, তোমার পাশে থাকবো যতদিন তুমি আছো মা। মা, আমি জানি মা, আমি অনেক ভুল করেছি, তোমার কোনো কষ্ট বুঝিনি মা। কিন্তু এবার আমি আমার ভুল বুঝতে পেরেছি, সাথে এও বুঝতে পেরেছি যে সবচেয়ে বেশি দরকার পরিবারের মানুষদের মনে জায়গা। এই উঠানেই আবার একটা নতুন দিন শুরু হইতাছে। এইবার কারো মুখে অভিমান না, শুধু হাসি থাকুক, হাসি। আরে বিহান, এখানে বসে কি করছিস?
কিছু না, এমনিতেই বসে মনের সুখে বাঁশি বাজাচ্ছিলাম, মনটাকে একটু চাঙ্গা করলাম। আরে কিছু না বললে হবে, এখনো তোমার ঘর হলো না, মনে তোমার এত কিসের চিন্তা? তুমি মশাই এখন থাকবে ফুরফুরে মেজাজে। তা বললে কি আর হচ্ছে? যার মাথার উপরে এক মুঠো খড়কুটো নেই, কোথায় যাব কি করব তার কোনো ঠিক ঠিকানা নেই, সে কি আর ফুরফুরে মেজাজে থাকতে পারে? এই গ্রামে আসার পর থেকে সবাই আমাকে অনেক ভালোবাসে, কিন্তু তাই বলে মানুষের করুণার পাত্র হয়ে কতদিন থাকা যায়? বিহান, তুমি এসব কি বলছো? তুমি আমার কলিজার বন্ধু, আমার যা আছে সবই তো তোমার। তাই কি হয় দিব্য? জানি তুই সবই আমার জন্য করতে পারিস, কিন্তু দিন শেষে না আমারও একা লাগে। মনে হয় তোর মতো যদি আমারও একটা মা থাকতো। কেন কেন হবে না রে? তুই কি আমাকে একেবারেই আপন ভাবিস না? আমার মাই তো তোর মা রে। হ্যাঁ রে, এই গায়ে তুই ছাড়া আমার আর আপন কে আছে বল? এখন বল, কোথায় যাচ্ছিস? মা আমাকে সোজা বলে দিয়েছে, মা পিঠা তৈরি করছে, আমি যেন তার ছেলে বিহানকে নিয়ে যাই। তাই নাকি রে? তাহলে তো ভালোই হবে, অনেকদিন হলো মিঠাই খাই না। চল চল, আর দেরি করিস না, পেটে বড্ড খিদে পেয়েছে। দিব্য আর বেহান বাড়ির পথে রওনা হয়। গ্রামের চাষি লতিফ মিয়া যখন বাজারে, তখন ঘন মেঘ বৃষ্টি চলে আসে। আল্লাহ রে, এই তো শুরু হইল আবার। আইজ বুঝি আমারে হাটে থাইকা যাইতেই হইব। এই যে ভাই, শুনছেন? এদিকে আসেন। এই নিন, এই পলিথিনটা মাথায় দিয়ে রাখুন। আমার দোকানে তো বেশি জায়গা নেই, কোথায় বসতে দেব আপনাকে? এই ঝড় বৃষ্টির মধ্যে বাজারে এসেছেন কেন? বাজারে নাই সে কি পার আছে নাকি? আমার মাইয়া ময়না বইলা দিছে, বাবা আজ বাজার থেকে আমার জন্য লাল ফিতা আনতে হইব, তার নাকি চুলের ফিতা নষ্ট হইয়া গেছে। মাইয়া কইল আর আমি বাজার আইব না, তা কি হয় নাকি? তা বুঝি মেয়েকে অনেক বেশি ভালোবাসেন, তাই না? মাইয়া ছাড়া যে কেউ নাই আমার, ওই ময়নাই আমার ঘরে আলোকিত কইরা রাখে। তাহলে তো তোমার ঘরে আলোর অভাব হয় না গো। ময়না বাড়িতে একা আছে, আমার যাইতে হইব। আরে মিয়া, যাবেন যাবেন, বৃষ্টির মধ্যে বসেন, দুটো গল্প করি। না গো বাবুল, আজ আসি, মাইয়াটা আমার বাড়িতে একা একা রইছে, বাড়ির দিকে যাই, না হইলে আমার মাইয়া আবার চিন্তা করব। আচ্ছা ভাই, তাহলে সাবধানে যান। লতিফ মিয়া পলিথিন মাথায় দিয়ে বাড়ির দিকে রওনা হলো। পথিমধ্যে বিহান পথিক আনমনে দাঁড়িয়ে দুহাত মেলে বৃষ্টিতে ভিজছিল। আরে এই বৃষ্টিতে কেউ ভেজে নাকি? এই পোলার তো ঠান্ডা জ্বর লাইগা যাব। লতিফ মিয়া এগিয়ে গিয়ে বলল, আরে বিহার, বৃষ্টিতে ভিজতাছ কেন? আরে তোমার তো ঠান্ডা জ্বর লাগবো। ও কিছু না চাচা, মনের কষ্ট হালকা করছি। আজ নতুন কথা শুনলাম বিহার, বৃষ্টিতে আবার কষ্ট হালকা হয় নাকি? চলো চলো, বাড়িতে চলো, গরম গরম খিচুড়ি খাইবা, চলো চলো। ও চাচা, বৃষ্টিতে খিচুড়ি হলে মন্দ হয় না, চলেন চলেন, যাই তাহলে। বিহান ও লতিফ একসাথে তাদের বাড়ির দিকে রওনা হলো। ময়না ঘর থেকে বেরিয়ে এলো। আব্বা, এতক্ষণে আপনার আসার সময় হলো, সাথে আবার এই বেহালারে কেন নিয়েছেন? ময়না পথিককে দু চোখে সহ্য করতে পারত না, সে মনে মনে বেশ অখুশি হলো। ময়না এই সব বলেন আমা, আমরা গ্রামের মানুষ ছাড়া বিহানের আর কেউ নাই, তো আইলাটা একটু আইগায়ে দাও।
তোয়ালে হাতে বিহানের দিকে এগিয়ে আসে ময়না। এই যে পথিক, নাও তোয়ালেটা, না হলে তোমার আবার জ্বর ঠান্ডা লেগে যাবে, তখন আবার গ্রামে আমার নামে বদনাম করবে। গ্রামের কার কাছে বলবো? হয়েছে হয়েছে, এখন বসুন, গরম গরম খিচুড়ি খাবেন। লতিফ আর বিহান বারান্দায় মাদুর পেতে বসলো। ময়না খিচুড়ি ভাতের সাথে বেশি করে লঙ্কা পোড়া দিল। তারা দুজনেই খেতে শুরু করলো। এবার বুঝবি রে পথিক, ময়না কি জিনিস। বিহান, তুমি কি আজকে আমাগরে এখানে থাকবা? না চাচা, এখানে থাকবো না। দিব্য বলেছে আজ ওদের বাড়িতে থাকতে হবে আমার এইখানেও থাকতে পারো। ওই যে একখানা ঘর পইরা আছে, সব আছে। তোমার চাচি আম্মার জিনিসপত্র আমি সব যত্ন কইরা তুইলা রাখছি। না না বাবা, মায়ের ঘরে আমি কাউরে থাকতে দিমু না। এই সব কি বলস রে মা? বিহান, তুমি কিছু মনে কইরো না। না চাচা, আমি কিছুই মনে করিনি। ময়না তো আমার বোনের মতো, ওর কথায় আবার কি মনে করব? আর একটু দিমু বাবা। বিহান, না চাচা, আমার খাওয়া শেষ। আমার তাড়াতাড়ি দিব্যের বাড়িতে যেতে হবে। এত তাড়াতাড়ি যেতে হবে? তবে আসতে হয়েছিল কেন? দিব্য ময়নার দিকে তাকিয়ে কিচ্ছু বলতে পারল না। তাহলে এখন উঠি। আরে ও ময়না, তোরে তো সারাদিন ডাইকাও পাওয়া যায় না। কি যে বলো না চাচি আম্মা, আমি তো সারাদিন তোমার বাড়ির আশপাশেই থাকি। কি গো জহুরা, এতদিন পরে আমাগর কথা মনে পড়লো? মনে তো সবসময় পড়ে, সময় করে আর ওটা হয় না। বাড়িতে কেউ আসছিল মনে হয়। বারান্দায় মাদুর প্লেট এগুলো দেখে জহুরা বুঝতে পারে বাড়িতে কেউ এসেছিল। ওই তো বিহানাই ছিল, দেখলাম রাস্তায় দাঁড়াইয়া বৃষ্টিতে ভিজতাছে, তাই তো বাড়িতে নিয়ে আসলাম। ময়নার হাতে দুমুঠো গরম খিচুড়ি খাইয়া গেল আর কি। সে যাই বলো, বিহান কিন্তু অনেক ভালো ছেলে। ও আমার দিব্যর সাথেই থাকে। এই তো সকালে আমি দুজনকে একসাথে বসিয়ে খাওয়ালাম। ময়না দূরে দাঁড়িয়েছিল। হ জহুরা, এই যুগে এই রকম পোলা পাওয়া যায় না। মাঝে মাঝে ভাবি বিহানের হাতে কি ময়নারে তুইলা দিমু নাকি। আমি এই আছি এই নাই, আমি না থাকলে আমার মাইয়াটা তো একা হইয়া যাইব। বিহানকে বুঝি তোমার অনেক পছন্দ? ময়না এইসব কথা শুনে লজ্জায় সেখান থেকে চলে গেল। ওই তো দেখো, আমার ময়না মা লজ্জা পাইয়া চইলা গেল। বিহান রে আমার অনেক পছন্দ, কিন্তু তারপরেও মনে হয় পোলাডারে আর একটু পরীক্ষা করণ দরকার। জহুরা লতিফের কানে কানে বলে, শোনো, আমি বলি কি, ছেলেটারে যদি বাজিয়ে দেখতে চাও তাহলে মোড়লের ওই তালাবদ্ধ বাড়িতে একবার পাঠাও। যদি ওর মনের সৎ সাহস আর শক্তি থাকে তাহলে সেখান থেকে সুন্দরভাবে ফিরে আসবো, কারণ ওই ঘরে খারাপ মানুষ প্রবেশই করতে পারে না। কি কও জহুরা, আমরা সারা বিহানের তো কেউ নাই। আমরা কি এইরকম বিপদের মুখে বিহানরে ঠেইলে দিবার পারি? কও। বিহানরে তোমরাই ভালোবাসো, আমি ভালোবাসি না? দেখো, ও সৎ আর সাহসী ছেলে। আমার বিশ্বাস বিহান ওইখান থেকে ভালোভাবে ফিরে আসতে পারবো। তাইলে কি আর জমিদারের সাথে কথা কমু? বিহান হেঁটে হেঁটে দোকানের পাশ দিয়ে যাচ্ছিল। কানাইদার গরু দড়ি ছিঁড়ে পালিয়ে গেছে। কানাইদার গরুর পেছন দৌড়তে দৌড়তে আসছিল। আরে রে রে, বিহান না, বিহান! আরে আমার গরুর দড়িটা একটু ধর ধর। ও তুমি, চিন্তা করো না, চিন্তা করো না, তোমার গরু আমার হাতে ধরা পড়বেই, তুমি কোনো চিন্তাই করো না। সাথে সাথে বিহান গরুটার দড়ি ধরে ফেলে। বলেছিলাম না কানাইদা, তোমার গরু আমার হাত থেকে পালাতে পারবে না। এই নাও তোমার গরু।
তা বিহান, কোথায় গিয়েছিলি? এভাবে বসে বসে না খেয়ে কাল থেকে আমার খামারে কাজ শুরু করে দে। বয়স তো হয়ে গেল, বিয়ে শাদী কিছু করতে হবে না। কানাইদা, আমার তো কিছুই নেই, আমি কি করব? কে বলেছে কিছু নেই? তুই কাল থেকে আমার খামারে আয়, আমারও লাভ হবে, তোরও কাজ মিলবে। এই বলে কানাই তার গরু নিয়ে চলে গেল। দোকানের পরে ছিল মাওলানা সাহেব। দূর থেকে বিহানকে দেখে কিছু বলাবলি করছিল মাওলানা। আল্লাহ যারে কষ্ট দেয় ওর জন্য আবার রহমত লিখে রাখে। আজ বিহান যেটা করলো এটা হাক্কানি মুসলমানের দায়িত্ব। দোকানে জমিদার বসেছিল। শুনেছ মাওলানা, লতিফ মিয়া আজ সকালে আমার বাড়িতে এসেছিল। সে নাকি বিহানের সাথে তার মেয়ে ময়নার একটা সম্বন্ধ করতে চায়। সে তো খুব ভালো কথা জমিদার মশাই, তাহলে তো বিহান গ্রামের জামাই হয়ে যাবে। সবই ঠিক আছে, কিন্তু লতিফ আমাকে অন্য একটা কথা বলল। সে নাকি তার হবু জামাইকে পরীক্ষা করতে চায়, তাই তো আমার পুরনো ভাঙা বাড়িতে তাকে একটু পাঠাবে। না না জমিদার মশাই, তা কি হয় নাকি? আপনার ওই ভাঙা বাড়িতে না জানি কত বিপদ লুকিয়ে রয়েছে। শুনেছি ওই বাড়িতে যারা গিয়েছে সবাই পাগল হয়ে ফিরেছে। বিহান ছোট্ট একটা ছেলে, ওখানে গেলে ফিরে আসতে পারবে না। যাই হোক, আমার ভাঙা বাড়িতে আবার সৎ, সাহসী, শক্তিশালী মানুষ গেলে কিন্তু ফিরে আসতে পারে। কিন্তু এরকম ছেলে পাবো কোথায়? লতিফের কথা শুনে আমার মনে হলো বিহান এমন ছেলে, বিহানের মধ্যে সততা আছে, সাহস আছে, শক্তি আছে। তা না হলে লতিফের জামাই হবে কি করে গো? কাল সকালে বিহানকে ঘরের চাবিটা দেব, দিয়ে সবাই দেখব যে বিহান আসলে কি বলে। যদি রাজি থাকে তাহলে তো আমরা বুঝেই ফেলবো বিহান ওই ময়নার সাথে শুভ কাজে রাজি আছে। ঠিক আছে, আপনারা গুরুজন যা ভালো মনে করেন তাই করেন। পরের দিন সকালবেলা মোড়লের সেই তালাবদ্ধ বাড়ির সামনে গ্রামের অর্ধেক মানুষ জড়ো হয়। সবাই আসলেও ময়না কিন্তু লজ্জায় সেখানে আসেনি। ময়না ঠিকই বাড়ি থেকে মনে মনে বিহানের জন্য দোয়া করছিল, কারণ বিহান পথিককে সে ভালোবেসে ফেলেছে। জানি না অজানা পথিক, তোমার প্রতি আমার এত কেন মায়া? তুমি কি বোঝো না, তোমাকে ভালোবাসি বলি তোমার সাথে অমন সাথ সাথ করি। আমি জানি তুমি আমার জন্য হলেও এই কাজে সফল হবে। বিহান এই চাবিটা দিয়ে তালাটা খুলবে। ঘরের মধ্যে একটু ভৌতিক কিছু ঘটতে পারে, তবে তোমার সৎ সাহসের শক্তি দিয়ে তুমি ভালো মানুষের পরিচয় দেবে। অনেক পুরনো একটা আংটি আছে এই ঘরে, আর একটা চিরকুট। সেই দুটোই তোমাকে এনে আমার হাতে দিতে হবে। আপনি চিন্তা করবেন না চাচা, ভূতে আমি তেমন কোনো ভয় পাই না। আমি আপনার কাজটা ঠিকঠাক করতে পারবো। তা বিহান, তুমি কি বুঝতে পেরেছ তোমাকে আমরা কি দায়িত্ব দিচ্ছি? বাড়ির বিষয় তো সবই বুঝলাম চাচা, কিন্তু অন্য কোনো বিষয়ে কিছুই বুঝতে পারছি না। ও তোমারে বুঝতে হইব না বাবা, জমিদার মশাই যা যা কইল তাই তুমি মন দিয়া করো। এরপর বিহান চাবি নিয়ে তালা খুলে ওই বাড়ির ভেতর চলে যায়। প্রথমে বিহান একটু ভয় পাচ্ছিল। ওরে বাবা, এত পুরনো বাড়ি, কি অদ্ভুত সব আওয়াজ। কে কে কথা বলছে? আমি কিন্তু কাউকে ঠকাইনি। আমি ভালোবেসেছি, মন থেকে ময়নাকে ভালোবেসেছি, আর তার জন্যই আমি এই কঠিন পরীক্ষা দিচ্ছি। আমাকে পারলে সাহায্য করো,
ক্ষতি করো না। এই বলতে বলতেই বিহানের সামনে দিয়ে একটা কালো বেড়াল চলে যায়। বিহান আচমকা চমকে ওঠে। সেও ভালো, আমি আবার ভাবছিলাম ভূত না তো। ওই তো ওটাই মনে হয় সেই বাক্স, যেখানে পুরনো আংটি আর চিঠিটা পাওয়া যেতে পারে। বিহান বাক্সটা থেকে ধুলো ঝাড়ে, সেই পুরনো বাক্সটা খোলে। বিহান বাক্সের মধ্যে অনেক পুরনো জিনিসপত্র দেখতে পায়। সেখানে একটা আংটি ও একটি চিঠিও পায়। আংটি আর চিঠি হাতে নেবার সাথে সাথে বিহানের মাথার ওপর দিয়ে বাদুড়ের মতো কিছু একটা ছায়া লাফিয়ে চলে যায়। বিহান ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ে। বিহান, তুই এখান থেকে চলে যা, এই জায়গা তোর জন্য না। আমি এখানে থাকতে আসিনি গো, আমারও যে তোমার মতো একটা ঘর চাই, একটা মানুষ চাই। তাই এই কঠিন পরীক্ষা দেওয়ার জন্য এখানে এসেছি। তুমি আমাকে সাহায্য করো। সবার আগে এই রহস্যটা আমাকে জানতে হবে। আমি বাইরে গেলে জমিদার আমার হাত থেকে চিঠিটা নিয়ে নেবে, তাই আমি এখান থেকেই চিঠিটা পড়ে নেই। আমি জমিদার জহিরুদ্দিন। আমার ভালোবাসার রূপবান এই ঘরে বন্দি আছে। ওর বাবা আমাদের সম্পর্কটা মেনে নেয়নি, তাই রূপবান আমার উপর অনেক অভিমান করেছে। জানি না রূপবান তুমি বেঁচে আছো কিনা মরে গেছো। যদি বেঁচে থাকো, এই চিঠি আর আংটি নিয়ে আমার ভালোবাসার প্রমাণ দাও। সে তো অনেক আগের কথা। তার মানে রূপবান কি মারা গিয়েছিল? এই চিঠি কি রূপবান দেখেনি? ভালোবাসার জন্য মানুষ জীবনও দিতে পারে। এই অজানা কথা গ্রামবাসী সবাইকে জানাতে হবে। আর দেরি নয়, এখন আমাকে বাইরে যেতে হবে। সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে। বিহান পেছনে না তাকিয়ে চিঠি আর আংটিটা নিয়ে বাইরে বেরিয়ে আসে। সাথে সাথে ঘরের ভেতর থেকে একটা আলো বের হয়। মনে হচ্ছিল এই ঘরের অভিশাপ কেটে গেছে। গ্রামবাসীরা সবাই একটা আনন্দের হাসি দেয়। জহুরা এগিয়ে আসে। ময়না কোথা থেকে হাঁপাতে হাঁপাতে চলে আসে। বিহান বাবা, আমি জানতাম তুই ভালোই ভালোই ফিরে আসবি। আমি তোর ভেতরে সেই সৎ সাহস দেখেছিলাম। জমিদার মশাই খুব আগ্রহ সহকারে বিহানের দিকে এগিয়ে আসলো। বিহান বাবা, কিছু পেয়েছ? আমার বোনের শেষ কোনো স্মৃতি? বিহান। জমিদার চাচা, আপনার বোনকে যে ভালোবাসতো তার হাতের একটা চিঠি পেয়েছি, পুরনো একটা আংটি, আর আপনার বোনের জমানো স্মৃতি খুঁজে পেয়েছি। বিহান, তোরে জিনে ধরে নাই তো? ময়নামা, বড়গোর মধ্যে কথা বলতে নাই। জমিদার মশাই কথা বলতেছেন না। বিহান ময়নার কথার কোনো উত্তর দেয় না। জমিদার মশাই, আপনি এমন ভাবে কাঁদবেন না। বিহান সাহসী পোলা বইলা আজকে এই স্মৃতিটুকু উদ্ধার করতে পারছে। ঠিকই বলেছেন লতিফ সাহেব, এই ছেলেই আপনার জামাই হওয়ার যোগ্য। আজ থেকে বিহান শুধু আপনারই জামাই না, সে গ্রামের সকলেরই জামাই। এইসব কথা শুনে ময়না তো লজ্জায় সেখান থেকে পালিয়ে যায়। বিহানও অনেক লজ্জা পায়। আরে বিহান, আজ থেকে তোরে আর পথিক কব না, তুই আমাগোর পথিক দুলা ভাই রে। তোরা যে কি বলিস না, আমি কি এত কিছুর যোগ্য রে? আমার ঘর বাড়ি কিছুই নেই, সবাই আমার ওপর দয়া করেছে, এতেই আমি খুশি। এই গ্রামের মানুষ সবাই আমার প্রাণ। জমিদার মশাই এগিয়ে এসে বিহানকে অনেক আদর করল আর লতিফকে উদ্দেশ্য করে বলল, লতিফ, আজ তুমি যোগ্য একজন সুদর্শন যুবক পেয়েছ। ভুল তো করেছিলাম আমি অনেক বছর আগে। আমার বাবার কথা শুনে আমি আমার বোনের বিয়েতে রাজি হইনি, তারই অভিশাপ বহন করছি। কিন্তু আমি চাইব
তুমি তোমার মেয়েকে এই যোগ্য পথিকের হাতে তুলে দাও। পথিক ময়নাকে নিয়ে একটা সুখের সংসার করো। ঠিক বলতাছেন জমিদার সাহেব, আমার আর কিচ্ছু চাই না। আমার মা মরা মাইয়াটা অল্লাইগা আমি একটা সুন্দর সুযোগ্য মানুষ খুঁজতেছিলাম, যে ভাতে নয় ভালোবাসা আমার মাইয়াটারে আগলায় রাখতে পারবো। বিহান বাবা, তুমি কিছু বলছো না কেন বাবা? আপনারা আমার গুরুজনের সমান। আমি ছোট থেকে এই গ্রামে বড় হয়েছি। আপনারা যে আমাকে এত ভালোবাসা দেবেন আমি কখনোই ভাবতে পারিনি। আজ আমি ধন্য, শুধু ময়নাকে নয়, আমি এই গ্রামের সকলকে পেয়েছি। মা ময়না, কোথায় গেলি? ময়না মনে হচ্ছে লজ্জা পেয়েছে, সে বাড়িতে চলে গিয়েছে। লতিফ, তাহলে বিহানকে সাথে করে বাড়িতে নিয়ে যাও, আর একটা শুভ দিন দেখে ময়নার বিহানের শুভ কাজটা সেরে ফেলো। মাওলানা সাহেব তো আছেই। আপনি যা কইবেন জমিদার মশাই তাই করমু, তাইলে আসি। এই বলে লতিফ জহুরা বিহানকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়িতে ঢুকতেই লতিফ দেখতে পেল তার মেয়ে টুকটুকে লাল বেনারসি পরে ছোট্ট একটা আয়না নিয়ে নিজের বউ হওয়ার সৌন্দর্য উপভোগ করছে। বাবাকে দেখে লজ্জায় মাথা নিচু করে ফেলল ময়না। আয় মা, এই দিকায়। বিহানের লগে তোর যে সম্বন্ধ করতাছি তাতে তো তোর কোনো আপত্তি নাই নাকি? সবই ঠিক আছে বাবা, কিন্তু তোমার ওই পথিক আমার হাতের খিচুড়ি আর শাল পোড়া যেন খেতে না চায়, তাহলে কিন্তু আমি বেশি বেশি শাল পিষে দেব। এই কথা শুনে জহুরা, বিহান, লতিফ সবাই হো হো করে হেসে দিল। বাবা বিহান, ছোটবেলায় ময়না তার মারে হারাইছে। মায়াটা আমার খুব শান্ত, ছোটবেলা থেকেই কেমনে আমার আগলায় রাখছে। আমি জানি আমার মাইয়া তোমারে অনেক সুখে রাখবো। তুমি আজ থেকে আমাগোর বাড়িতেই থাইকা যাও। তোমারে আর জানি কেউ পথিক না কইতে পারে, বুঝলা? তুমি ঠিকই বলেছো ভাইজান, পথিককে না দেখলে তো ভালোই লাগে না। আপনারা এত করে বলছেন, আপনাদের কথা ফেলার সাহস আমার নেই। ছোটবেলা থেকে স্নেহ, মায়া, মমতা দিয়ে আপনারা সবাই আমাকে বড় করেছেন। আজ এই তো আপনার সামনে আমি ময়নাকে গ্রহণ করলাম। ময়না আর বিহানের বিয়েটা হয়ে যায়। পথিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। আরে পথিক নাকি? নতুন বউ নিয়া সংসার কেমন চলতেছে? এই বলতে বলতে কানাইয়ের গরু আজকেও আবার হাত ছেড়ে পালিয়ে যায়। এই দেখো দেখিনি কাণ্ড, কানাইদার গরু আবারও পালিয়ে গেছে। কানাইদা, তুমি একটা গরুও রাখতে পারো না, বিয়ে করে বউ রাখবে কি করে গো? রাস্তার ধারের একজন হু হু করে হেসে ওঠে। চলো কানাইদা, দুজনে মিলে তোমার গরু আগে ধরে নিয়ে আসি। বিহান আর কানাই একসাথে গরুর পিছু পিছু দৌড় শুরু করলো। আর এইভাবেই এই মজার গল্পটি শেষ হয়ে গেল।